আচ্ছা, আজকে আমরা স্টার্ট করতে চলেছি ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারটি। তা দেখো, এটা কষে দেখি 12। কষে দেখি 12। তা এটা শুরু করার আগে কিছু কনসেপ্ট আমাদের জেনে নেওয়া দরকার। যেমন গোলকটা কি না, তোমরা বল দেখেছো সবাই, ফুটবল বা ক্রিকেট বল, ঠিক আছে, দেখেছো, এগুলো সব গোলকের, এগুলো সবই কি না গোলক, তাই তো? তা এই গোলকের গোলক যে পরিমাণ পদার্থ দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে, সেটা কি না গোলকটার আয়তন, তাই তো? এটা হচ্ছে গোলকের কেন্দ্র, ঠিক আছে, এবং এইটা কি না গোলকের ব্যাসার্ধ, যেটাকে আমি আর দিয়ে বিনোদ করছি। ওটা হচ্ছে গোলকের কেন্দ্র, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব, যেখানে পাই এর মান কত? পাই সমান সমান হচ্ছে 22/7, তাই তো? তো আয়তন হয়ে গেল। এবার আমরা জেনে নেব যে গোলকের বক্রতল। আচ্ছা, বক্রতল বলতে কোনটা না? বক্রতল বলতে মনে করো এইটা একটা গোলক, ঠিক আছে, এটা কেন্দ্র। গোলকের যে বাইরের তলটা, একদম বাইরের তলটা তোমরা দেখতে পাও, একদম বাইরের যে তলটা, তাকে আমরা বলছি কি গোলকের বক্রতল। এই গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল যা এবং সমগ্রতলের ক্ষেত্রফল তাই। কারণ গোলকের ক্ষেত্রে আমি দেখো এখানে একটাই মাত্র তল দেখতে পাচ্ছি, তাই তো? গোলকের ক্ষেত্রে একটাই মাত্র তল থাকে এবং সেটা কি বক্রতল, ঠিক আছে। তাহলে গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল যা, তার সমগ্রতলের ক্ষেত্রফলও তাই। এই গোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত, এবার আমরা দেখে নেব। দেখো দেখো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। 4πr², এটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আবার আমি একটু আগেই বললাম যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যা, বক্রতলের ক্ষেত্রফলও তাই। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কি হবে? গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল যা, বক্রতলের ক্ষেত্রফল আমার তাই, ঠিক আছে। দেখো, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো, আয়তন হলো, বক্রতলের ক্ষেত্রফল হলো। এবার আমরা দেখে নেব যে অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলক কিরকম হবে না? অর্ধগোলক একটা বল, মনে করো ক্রিকেট বল আছে, সেটাকে যদি আমি হাফ কেটে দিই, ঠিক আছে, তাহলে যে হাফ পোর্শনটা আমরা পাবো সেটা শেপটা কিরকম? অনেকটা এরকম হয়, অনেকটা এরকম হয়, তাই তো? তাহলে এটা আমার কেন্দ্র, এটা আমার ব্যাসার্ধ। দেখো, এটা লক্ষ্য করো যে গোলকটাকে যদি মাঝখান দিয়ে আমি কেটে দিই, তাহলে একটা বৃত্তাকার তল পাবো না? আমি এখানে বোর্ডে আমি দেখাচ্ছি 2D তে, সেই জন্য এরকম দেখতে লাগছে। অ্যাকচুয়ালি কি, এই যে তলটা আমি হাইলাইট করে দিচ্ছি, এটাকে, ঠিক আছে, এই যে তলটা, এই তলটা কি একটা বৃত্তাকার তল, তাই তো? এটা একটা বৃত্তাকার তল, ঠিক আছে, এটা একটা বৃত্তাকার তল গোলকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অর্ধগোলকের, দেখো আমরা গোলকের যেমন আয়তন বার করলাম, বক্রতলের ক্ষেত্রফল বার করলাম, সমগ্রতলের ক্ষেত্রফল বার করলাম, একই রকম ভাবে এই অর্ধগোলকেরও আমরা বক্রতলের ক্ষেত্রফল, আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল এগুলো আমরা বার করব। তাহলে দেখো, 1 নম্বরে আসি। অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন কি হবে? গোলকের আয়তন কত? 4/3 πr³। অর্ধগোলকের আয়তন কি হবে? তার অর্ধেক হয়ে যাবে। তার মানে কি হবে? 4/3 πr³ ভাগ 2। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, তাহলে 2 আর এই 4 কেটে যাবে, 2 থাকবে, তাহলে কি হবে? 2/3 πr³। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে না? 2/3 πr³, ঠিক আছে। এটা আমরা একবারে মনে রাখবো। এবার দেখো, অর্ধগোলকের ক্ষেত্রে আমরা প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। আচ্ছা, তার আগে বক্রতলের ক্ষেত্রফলটা বার করি, ঠিক আছে। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা অর্ধগোলকের ক্ষেত্রে বার করছি। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এটা আলাদা, ঠিক আছে। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা কত হবে?
দেখো ভালো করে লক্ষ্য করো, বক্রতল মানে এই যে বাইরের কার্ভ তলটার কথা আমরা বলছি, বাইরের যে কার্ভ তলটা আছে সেই তলটার কথা আমরা বলছি, সেটা হচ্ছে এখানে বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? এটা তো বক্রতল না, এটা তো বৃত্তাকার তল, ঠিক আছে? এটা তো বক্রতল না, এটা বৃত্তাকার তল, ঠিক আছে? তাহলে বক্রতলের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বলতে বাইরে যে কার্ভ অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি আমাদের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি বার করতে হয় আমাদেরকে, তাহলে কি করব আমরা? গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল আমরা বার করেছি সেটাকে অর্ধেক করে দিলেই আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। সেটা কত হবে দেখো, দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছি? 4πr², তাই তো? 4πr², এটাকে আমরা অর্ধেক করে দেবো, তাহলে কত হচ্ছে? অর্ধেক করলে, কাটাকাটি করলে 2πr², 2πr² হবে আমার, তাই তো? তাহলে অর্ধগোলকের আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করে নিয়েছি। এবার দেখো আমরা দেখে নেব যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি হবে না, বক্রতলের ক্ষেত্রফলটা তো আমরা বার করলাম, এবার যদি আমরা তার সঙ্গে এই বৃত্তাকার তলের ক্ষেত্রফলটা যোগ করে দিই তবে আমরা এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেটা কত হবে না, দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা বার করেছি 2πr², ঠিক আছে? তাহলে আমরা বার করছি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা কার না, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করছি আমরা। অলরেডি আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করে নিয়েছি, তার সঙ্গে বৃত্তাকার তলের ক্ষেত্রফলটা যোগ করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 2πr² মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তাহলে বৃত্তাকার তলের ক্ষেত্রফল মানে এই বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে হবে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, সেটা কত হবে তাহলে? πr²। অলরেডি তোমরা ক্লাস 9 শিখে এসছো, তাহলে এটা কত হচ্ছে? 3πr², ঠিক আছে? এবার আমরা একবার চট করে এটা একবার রিভিশন দিয়ে নিই। তাহলে আমরা গোলক দেখলাম, গোলক কি না, যে বিভিন্ন ধরনের বল দেখতে পারো, যেমন ক্রিকেট বল আছে, ফুটবল আছে, এগুলো সব কি না গোলক। গোলকের আয়তন, আয়তন মানে কি না, গোলকের মধ্যে, গোলকটা আমি কি দিয়ে তৈরি করছি সেই পদার্থটা ওই গোলকের মধ্যে কত পরিমাণে আছে। মনে করো একটা আমি রবারের বল বানিয়েছি, ঠিক আছে? রবারের একটা ক্যাম্বিস বল নিয়েছি, ধরো ওর মধ্যে কি আছে? রবার আছে, ঠিক আছে? তাহলে রবারের আয়তন কত হবে না? 4/3πr³, ঠিক আছে? এবং গোলকের ওই গোলকটা সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে না? 4πr²। এবং গোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল যা, ওর বক্রতলের ক্ষেত্রফল তাই, সেই জন্য সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² হলে বক্রতলের ক্ষেত্রফল হবে আমার 4πr², ঠিক আছে? কিন্তু চলে আসছে এবার আমরা দেখো অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলক কি করে পাবো আমরা না, একটা গোলককে যদি মাঝখান দিয়ে আমরা দুভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো না, একটা অর্ধগোলক পেয়ে যাবো। এবং এই অর্ধগোলকের আয়তন আমরা বার করবো। কিভাবে বার করবো দেখো, দেখো অর্ধগোলকের আয়তন প্রথমে আমরা বার করছি। আয়তন কত হবে না, একটা গোলকের আয়তনের অর্ধেক, গোলকের আয়তন কত? 4/3πr³, তার অর্ধেক কত হবে? ভাগ 2 করে দেবো, তাহলে 2/3πr³ পেয়ে গেলাম, ঠিক আছে? এবার চলে আসছি আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে এই কার্ভ তলটার ক্ষেত্রফল, সেটা কত হবে না, গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², তার মানে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রে কত হবে? তার অর্ধেক, মানে 2πr²। এবং চলে আসো দেখো সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই বৃত্তাকার তলটার ক্ষেত্রফল, সেটা কত হচ্ছে? 2πr² প্লাস πr², দ্যাট ইজ 3πr², ঠিক আছে? এই পর্যন্ত ভালো করে মনে রাখতে হবে। তোমরা সবাই বইটা একবার সামনে রাখবে, নিজেদের অঙ্কগুলো করাবো যখন আমি, তখন বইটা একটু সামনে রাখবে, সুবিধা হবে তাহলে, ঠিক আছে? তো দেখো প্রথম অঙ্কটা এখানে কি বলছে, 1 নম্বর অঙ্কটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। এখানে দেখো গোলক বলেছে, তাই তো? আর গোলকের ব্যাসার্ধ কত বলেছে? তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা করছি। গোলকের ব্যাসার্ধ আমাকে বলে দেওয়া আছে, তাই তো? গোলকের ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে? আর সমান সমান 10.5 সেন্টিমিটার, এটা আমাকে বলে দিয়েছে। এর সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। আচ্ছা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যা বক্রতলের ক্ষেত্রফল তাই, আমি ছবিটা আঁকি, এটা হচ্ছে গোলকের ছবি। তাহলে বাইরের তলটার ক্ষেত্রফল আমি শিখেছি অলরেডি, তাই তো? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? তাহলে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে না? 4πr², 4πr², তাই তো?
তাহলে 4 ইন্টু পাই এর মান কত, 22/7। ঠিক আছে, আর আমরা দেখো কত পেয়েছি, 10.5, তার মানে 10.5 তার স্কোয়ার মানে 10.5 ইন্টু 10.5। ক্ষেত্রফল যেহেতু তাহলে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এটাকে আমরা কাটাকাটি করবো এবারে, পয়েন্ট তুলে দিলাম, নিচে 10, এই পয়েন্ট তুললাম, নিচে 10, তাই তো। তাহলে কাটাকাটি করি, দেখো 7 দিয়ে 105 কাটাকাটি যায়, যায় তো। তো কত হচ্ছে, 7 15 105, সবাই আমরা জানি, তাই না, 7 15 105। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আছে, 15 আছে, এখানে 10 আছে, এটা 3 5 15, 5 2 10। ঠিক আছে, 5 2 10 হলো, তাহলে 2 2 4 হলো। তাহলে এখানে কত আছে, 22 ইন্টু 2, এখানে 3 ইন্টু 105, নিচে আছে 10। তাহলে দেখো 5 দিয়ে 105 কাটাকাটি যায়, 5 21, আর এটা 5 2 10, তাই তো। এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 21 গুণ 3 ইন্টু 22 পড়ে আছে, তার মানে 21 গুণ 3 ইন্টু 22 পড়ে আছে আমার কাছে। তাহলে 21 3 হচ্ছে তোমার 63, 63, আর এটা 2 ইন্টু 11 আছে, তাহলে 63 গুণ 2 হচ্ছে আমার 126, আর 11, তাহলে 126 আর 11 গুণ করলে হচ্ছে 6 8, 126 ইন্টু 11 করছি, তাহলে 6 8 3 1, এত বর্গ সেমি, তাই তো। তোমরা গুণ করে দেখতে পারো, দেখো তাহলে এইটা আমাদের অ্যান্সার আসছে 1 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা আমার কি বলছে, ভালো করে পড়ো। দেখো 2 নম্বর অঙ্কটা বলছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে মোট 431 টাকা 20 পয়সা খরচ হয়েছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলছে। আচ্ছা মনে করো এই 2 নম্বর অঙ্কটার কথা বলছি, একটা বল তৈরি করেছি, একটা বল, চামড়া লেগেছে, বলটা তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা খরচ হয়েছে। তার মানে এই যে বলটা আছে তার বক্রতলটা কি দিয়ে তৈরি হবে, চামড়া দিয়ে তৈরি হবে নিশ্চয়ই। তার মানে মোট চামড়ার ক্ষেত্রফল যা হবে, বলটা তৈরি করে যতটা চামড়া লাগবে, যত ক্ষেত্রফলের চামড়া লাগবে, সেটাই কি হবে, গোলকটার বক্রতলের ক্ষেত্রফল। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আমি আরেকবার বলছি, এখানে কোয়েশ্চেনে কি বলছে, একটা বল তৈরি করেছে চামড়া দিয়ে, ঠিক আছে। তার মানে এই গোলকটা বা বলটা তৈরি করতে যতটা চামড়া লেগেছে বা যত ক্ষেত্রফলের চামড়া লেগেছে, বলটার বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল আমার তাই হবে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা কতটা চামড়া লেগেছে সেটা আমরা কত ক্ষেত্রফলের চামড়া লেগেছে সেটা আমরা বার করে নেব। সেটা করার জন্য কি করব, দেখো প্রথমে বলছে যে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসেবে মোট 431 টাকা 20 পয়সা খরচ হয়েছে। তার মানে এখান থেকে ঐকিক নিয়মে আমরা করব। দেখো বলছে যে এক বা এভাবে লিখি, 17 টাকা 50 পয়সা খরচ হয়, 17 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গ সেমি চামড়াতে, তাই তো। তাহলে মোট খরচ হচ্ছে কত, বলটা তৈরি করতে 431 টাকা 20 পয়সা, তাই তো। তাহলে 431 টাকা 20 পয়সা খরচ হয় কত বর্গ সেন্টিমিটার চামড়া দিয়ে, সেটাই কি হবে না এই গোলকটা বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল যাই বলো। তা কত হচ্ছে এটা, 431.20, নিচে হচ্ছে 17.50, তাই তো, এত বর্গ সেমি। তাহলে এত বর্গ সেন্টিমিটারের চামড়া লেগেছে বলটা তৈরি করতে। তার মানে এই চামড়ার ক্ষেত্রফল যা আসবে সেটাই কি হবে, বলটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কাটাকাটি করে আমরা বার করবো এখান থেকে। তাহলে এখান থেকে পয়েন্ট তুললে নিচে 100, এখান থেকে পয়েন্ট তুললে ওপরে 100, তার মানে 100 100 ক্যান্সেল হয়ে যাবে, পয়েন্ট দুটো আমি তুলে দিতে পারি। বোঝা গেছে? তাহলে এই শূন্য আমি কেটে দিলাম। নিচে তাহলে 175, উপরে আছে 4312, নিচে আছে 175। বোঝা গেছে? তাহলে এটা আমার কি হচ্ছে, এত বর্গ সেন্টিমিটার আমার চামড়া লেগেছে বলটা তৈরি করতে। এবার দেখো জানতে এসেছে বলটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা আমরা কি জানি, একটা ব্যাসার্ধকে যদি আমি দ্বিগুণ করি তাহলে ব্যাস পাওয়া যায়। তাহলে আমি ধরি বলটির ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাস কত হবে, নিশ্চয়ই দুগুণ হবে, তার মানে 2r সেন্টিমিটার, তাই তো।
তাহলে এখান থেকে যদি আর যদি বের করে নিতে হবে তাহলে ব্যাস আরামসে বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রশ্নানুসারে আমরা কি করতে পারি, প্রশ্নানুসারে যদি ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বলটার সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr²। আর এই ক্ষেত্রফল সমান হবে কিনা, অবশ্যই সমান হবে, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করব। দেখো সলভ করে এটা কত আসছে 4πr²। তাহলে 4 পাই এর মান 22/7 বসিয়ে দিয়েছি ইন্টু r², ঠিক আছে। তাহলে 4312, নিচে আছে 175, এরকম আসছে, তাই তো। তাহলে এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে কত, এটা r², তাহলে সমান সমান কত হচ্ছে, বা r² সমান কত হচ্ছে, 7 দিয়ে ওপরে গুণ, তাহলে 4312 গুণ 7, আর নিচে কত আসছে 4 × 22 × 175, তাই তো, এরকম আসছে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, কাটাকাটি করবো, দেখি 7 দিয়ে কাটাকাটি যায় নাকি। দেখো 7 দিয়ে 7 দুগুণে 14, 3 থাকছে 35, 5 7 35, 25, ঠিক আছে। এটা দেখো 11 দিয়ে যাচ্ছে নাকি, দেখো 11 দুগুণে 22, 3 11 33, 10, 101, 9 11 99, 2 থেকে 11 দুগুণে 22, 392, ঠিক আছে। আর যায় নাকি দেখি, দেখো এখানে কত আছে, এটা এখানে যে 4, দেখো এখানে 4 আছে, তাই তো। এটা 4 দিয়ে যায়, কাটাকাটি যায়, 4 দিয়ে কাটাকাটি করলে কত আসছে, 4 নং 36, যাচ্ছে কি 4 নং 36, 3 থাকে 32, 4টা 32, তাহলে এখানে 2, এখানে আছে 98, তাই তো। কাটাকাটি করলে 49 দুগুণে 98, তাহলে এখানে আমার কত পড়ে থাকছে, r² = 49/25, বা r = কত হবে, √49/25। তার মানে 49 রুট করলে কত দাঁড়ায় আমার, 49 রুট করলে আমার দাঁড়ায় 7, আর 25 রুট করলে দাঁড়ায় 5, তাই তো। এটা আমার ব্যাসার্ধ বেরোলো। এবার এটাকে দুগুণ করলে কত হবে, ব্যাস পেয়ে যাবো আমরা। তাহলে এটাকে আমি যদি 2 গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে আমার 7 দুগুণে 14, 14/5, 14/5 মানে কত হচ্ছে, দেখো 14/5 মানে আমার কত হচ্ছে 28, 2.8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার ব্যাস। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এটা আমার তাহলে কি হলো, 2 নম্বর অঙ্কটা। এবার দেখো আমরা করব 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তো দেখো 3 নম্বর অঙ্কটা কিভাবে করব। দেখো 3 নম্বর অঙ্কটা আমায় কি বলেছে, দেখো বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘনসেমি লোহা আছে। কত ঘনসেমি লোহা আছে মানে বলটা কত ঘনসেমি লোহা দ্বারা তৈরি করা হয়েছে, মানে বলটার আয়তন জানতে চেয়েছে। খুব সোজা, ব্যাস দেওয়া আছে, তার থেকে ব্যাসার্ধ বার করতে পারবো অর্ধেক করে দিলে। তো দেখো অঙ্কটা করে নেওয়া যাক। তাহলে বলটির ব্যাস কত দেওয়া আছে আমাকে, 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে তার অর্ধেক, 7/2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা আমার কত হবে না, আর ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই তো। তাহলে বলটার আয়তন জানতে চেয়েছে বা কত ঘনসেমি লোহা আছে জানতে চেয়েছে। তাহলে বের করি বলটির আয়তন, ঠিক আছে। কত হবে তাহলে 4/3 পাই r3, ঘনসেমি হবে এককটা মানে সেন্টিমিটার কিউব। তাহলে কেন খুব সোজা, এটা পাই এর মান 22/7, আর বলতে কত 7/2, কিউব আছে তার মানে 3 বার, 7/2, 7/2, 7/2, ঠিক আছে। এত ঘনসেমি, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় দেখে নিই। দেখো একটা 7 কেটে গেল, এই 2 আর এই 2 গুণ করে হচ্ছে 2 দুগুণে 4, তার সঙ্গে এই 4টা কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে আছে কত এখানে আমার 2, এখানে 22, তাহলে কাটাকাটি যায়, 11 দুগুণে 22, তাহলে এখানে 7 × 7 49 × 11, 49 × 11 করলে হয় আমার 9, 3 আর 5, 539, নিচে আছে আমার 3, ঠিক আছে। তাই তো গুণটা ঠিক হলো তো, দেখে নি একবার। 7 7 49, 49 × 11, 49 × 11 করলে কত আসছে আমার, 49 × 11 কত আসছে 9, 3 হাতে 1, 5, ঠিক আছে, 539, ঠিক আছে। আর নিচে কত আছে আমার 3, দিয়ে কাটাকাটি যায় নাকি, কাটাকাটি যাবে, 23
2 না যাচ্ছে না, তাহলে এটা আমার অ্যান্সার 539/3 ঘন সেমি। এটা এত ঘন সেমি না হচ্ছে লোহা লাগবে বলটা তৈরি করতে, ঠিক আছে? এখন সোজা ছিল একদম, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা এবার আমরা করবো। 4 নম্বর অঙ্কটা আমরা করবো এবার। দেখো কি বলছে না, বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাসটা বলে দিয়েছে, ঠিক আছে? একটি নিরেট গোলক, নিরেট গোলক মানে কি, গোলকটা ফাঁপা নয় আর কি, তাই তো? ফাঁপা নয় মানে ভেতরে যা দিয়ে তৈরি করা, মানে পুরোটা ভর্তি করা আছে, তাই তো? তাহলে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত, তার মানে দেখো আর্কিমিডিসের সূত্র আমরা কি পড়েছিলাম আর ক্লাস 9-এ? আর্কিমিডিসের সূত্রে আমরা পড়েছিলাম যে কোনো বস্তুকে কোনো তরলের মধ্যে বা কোনো গ্যাসের মধ্যে যদি ডোবানো হয় তাহলে বস্তুটা কি করবে না, তার সমান আয়তনের প্রবাহীকে অপসারিত করবে। প্রবাহী বলতে এখানে আমার জল নিতে পারি বা গ্যাস নিতে পারি, এখানে আমার কি বলেছে না, জলের ক্ষেত্রে জলের মধ্যে ডোবাচ্ছে। তাহলে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলকটাকে যদি আমি জলে ডুবিয়ে দিই তাহলে কি হবে, গোলকটা তার নিজের যত আয়তন সেই আয়তনের জলকে অপসারিত করবে, তাই তো? তার মানে এক কথায় বলতে গেলে গোলকটার আয়তন বার করলে অঙ্কটা আমাদের হয়ে যাবে, খুব ইজি। কিভাবে করবো না, দেখো 28 সেন্টিমিটার দৈর্ঘ্য বলেছে ব্যাস, তাই তো? তাহলে গোলকটির ব্যাস কত হচ্ছে আমার না 28 সেন্টিমিটার, ঠিক আছে? 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে না, ব্যাসার্ধ হবে এর অর্ধেক, 28/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 14 সেন্টিমিটার হচ্ছে আমার এর ব্যাসার্ধ, তাই তো? তাহলে গোলকটার ব্যাস পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, আর ব্যাসার্ধটাকে আমি কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি, তাই তো? তাহলে আর হচ্ছে আমার কি গোলকটার ব্যাসার্ধ। তাহলে গোলকটির আয়তন বার করে নেবো খুব সোজা। তাহলে আয়তনের ফর্মুলা কি না, 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর আর বলতে এখানে আমার কত দেখো 14, তাহলে 14 × 14 × 14, তাহলে এত আয়তনের জল কি অপসারিত করবে, ঘন সেমি এককটা হবে। তাহলে কাটাকাটি করি। আচ্ছা দেখো 7 2 গুণে 14, ঠিক আছে? আর কেজি যাচ্ছে, আর কেজি যাচ্ছে না, স্ট্রেট কাট গুণ করে দাও। তাহলে কত হচ্ছে 14 2 গুণে 14 × 14 196, 196 গুণ 2 কত হচ্ছে, 196 গুণ 2 করলে আমার 392, তাই তো? 392, আর এদিকে 4 × 22, 4 × 22, নিচে আছে 3, তাই তো? এটা করো কত আসছে দেখে নি। দেখো 392 × 4 × 22, এটা কত আসছে, গুণ করি, হ্যাঁ? আচ্ছা এটাকে ভেঙে দিই, একটু সুবিধা হবে তাহলে করতে। 4 22 মানে কি 2 × 11 লিখতে পারি, বাই 3, তাই তো? বাই 3, তাহলে কত আসছে এটা আমার ঘন সেন্টিমিটার, তাই তো? তাহলে কত আসছে দেখি, 4 2 গুণে 8, 8 × 392 করে নি, কত আসছে 392 × 8, 8 2 গুণে 16 6, হাতে থাকছে 1, 8 9 72, 73 3 হাতে থাকছে 7, 3 8 24, 24 সাথে হচ্ছে আমার 31, 3136, আর ইন্টু 11 আছে সঙ্গে, ইন্টু 11 যদি করে দিই তাহলে 6 9 4, আর এদিকে হচ্ছে আমার 3, না না ভুল হলো, এক সেকেন্ড, তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে আমার, এটা আমার 6 9 4 4 3, 34,496, নিচে আছে 3, 34,496, নিচে আছে আমার 3, করে যা আসবে আর কি, করে যা আসবে সেটা আমার অ্যান্সার, বুঝা গেছে? আচ্ছা এরপর আমি করবো 5 নম্বরটা। দেখো 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটা ইম্পর্টেন্ট, স্টার্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বলছে না, বলছে একটি গোলকাকার গ্যাস বেলুন, মানে গ্যাস বেলুন আছে, গ্যাস বেলুনে কি থাকবে, গ্যাস থাকবে, গ্যাস দিয়ে ফোলানো হয়েছে, ঠিক আছে? এবং এই গোলকাকার বেলুনটার আকার কিরকম না, গোলকৃতি বা গোলকের আকৃতি, ঠিক আছে? তা কি বলছে, বেলুনটিকে ফোলাবার সময় ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে প্রথমে যে গোলকাকার বেলুনটা ছিল তার ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার, এবং তারপরে আস্তে আস্তে যখন আরো গ্যাস ভরা হয়েছে তাতে তার ব্যাসার্ধটা, গোলকের আয়তনটা বৃদ্ধি পেয়েছে এবং তার ব্যাসার্ধটা বেড়ে কত হয়ে গেছে না 21 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে জানতে চেয়েছে বেলুনটির পূর্বের ও তার পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দু ক্ষেত্রে আমরা কি করবো, সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো, করে আমরা অনুপাত করে দেবো, খুব ইজি। তাহলে দেখো প্রথমে বেলুনটির ব্যাসার্ধ ছিল কত, ছিল ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ছিল, তাই তো? তাহলে এটা হচ্ছে আমি R1 নাম দিলাম,
তাহলে তাহলে প্রথমে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল বার করে নিচ্ছি। সমগ্র তলের ক্ষেত্রফল, এটাকে আমি S1 দিয়ে ডিনোট করছি। তো কি হবে 4 পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 4 পাই 7 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, এত কি বলেছে সেন্টিমিটার নাকি বর্গ সেন্টিমিটার বলছে, হ্যাঁ তাহলে বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে 4 পাই ইন্টু 7 স্কোয়ার। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না ব্যাসার্ধটা কত হয়ে গেছে, বেলুনটির ব্যাসার্ধ কত হয়ে গেছে বলছে না 21 সেন্টিমিটার হয়ে গেছে, তাই তো এটা কি বলেছে না ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হয়ে গেছে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে না 4 পাই ইন্টু 21 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে নাম দিচ্ছি S2। তাহলে আমাদের বার করতে বলছে S1 = S2, অনুপাত করে দিচ্ছি। তাহলে কি হবে 4 পাই ইন্টু 7 স্কোয়ার ইক্স টু 4 পাই ইন্টু 21 স্কোয়ার। তাহলে কত হবে দেখো রেশিও মানে কি ভাগ, তাহলে 4 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে কি 7 স্কোয়ার বাই 21 স্কোয়ার, তাই তো 7 স্কোয়ার মানে কি 7 ইন্টু 7 আর 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21 কত দাঁড়াচ্ছে 7 3 21 7 3 21, তাহলে উপরে পড়ে আছে 1 নিচে পড়ে আছে 9, তাহলে রেশিওটা কত দাঁড়ালো S1 = S2 দাঁড়াচ্ছে আমার 1:9। বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের 5 পর্যন্ত হলো। তাহলে নেক্সট পার্টে বাকিগুলো করে দেওয়া হবে, ঠিক আছে। বাকি তোমরা চেষ্টা করো, নেক্সট পার্টে বাকিগুলো করা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।